আরে দিদি, জিজু সস্তার জিনিস খায় নাকি দামি জিনিস খায় সেটা ভাবতে হবে না। জিজুর এই আসল রূপ কিভাবে মায়ের সামনে নিয়ে আসা যায় এখন সেটা নিয়েই আমাদেরকে চিন্তা করতে হবে। শিল্পা এই বলে রাগ করে চলে যেতে থাকে। তখনই মহিমা তাকে থামায় এবং দুজনে মিলে রবির সত্যি বের করার প্ল্যানিং করে। সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং দুজনেই পায়ে হেঁটে বাড়ি পৌঁছায়। বাড়ি পৌঁছানোর পর মহিমার চোখে পড়ে তার বাড়ির বন্ধ দরজার উপর, যার ভেতর থেকে কারোর চলাফেরা করার ছায়া পড়ছিল। আমাদের বিয়ের 2 বছর হতে চলল, কিন্তু রবি আমাকে এখনো পর্যন্ত এই রুমে যেতে দেয়নি। এবার আমাকে জানতেই হবে যে এই রুমের ভেতরে কি আছে। এরপর মহিমা ঘুমানোর জন্য চলে যায়। গভীর রাতে মহিমার ঘুম ভাঙলে সে দেখে তার পাশে রবি নেই। সে অবাক হয়ে বাইরে গিয়ে দেখে যে রবি সেই বন্ধ ঘরের বাইরে পাহারা দিচ্ছে। রবির এরকম ব্যবহারে মহিমা অনেক চিন্তায় পড়ে যায় এবং সে শব্দ না করে চুপচাপ বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। এবার আমাকে এই দরজার পেছনে কি আছে সেটা অবশ্যই জানতে হবে। রবি কাউকে লুকিয়ে রাখেনি তো? মহিমা এসব কথা চিন্তা করছিল। এমন সময় রবির আসার আওয়াজ শুনতে পেয়ে মহিমা ঘুমিয়ে পড়ে। এরপর রবি রুমে এসে বিছানায় ঘুমিয়ে পড়ে। সেই রাতে মহিমার কোনোভাবেই ঘুম আসে না এবং পরের দিন সকালে রবি তার রুটিন মতো উঠেই তৈরি হয়ে যায় এবং মহিমাকেও তুলতে শুরু করে, কিন্তু মহিমা বিছানা থেকে উঠতে চায় না। আরে মহিমা, দেরি করো না, শাশুড়ি মা রাগ করবেন। আমার শরীর একদম ভালো নেই রবি, আজ মনে হচ্ছে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। মহিমার শরীর খুব গরম, মনে হচ্ছে বেশি হাঁটার কারণে তার জ্বর এসেছে। আজ তাকে ঘুমোতে দিই, আমি একাই চলে যাই। রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবতে থাকে। এরপর সে মহিমাকে রেখে সেখান থেকে চলে যায়। রবির চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মহিমা তার চোখ খোলে এবং তার হাত থেকে পেঁয়াজ বার করে বাইরে রাখে। পেঁয়াজের সঠিক ব্যবহার কেউ আমার থেকেই শিখুক। চল মহিমা, এবার নিজের কাজে লেগে পড়। সত্যিটা আমাকে তো জানতেই হবে। এক কাজ করি, শিল্পাকে ফোন করে ডেকে নি, একা কিছু করা ঠিক হবে না। মহিমা এসব কথা ভাবতে ভাবতে শিল্পাকে ফোন করে। অপরদিকে মহিমার কথা শোনার পর শিল্পা পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শিল্পা যখন রাস্তার উপর থেকে হেঁটে যাচ্ছিল তখনই রবি তাকে দেখতে পেয়ে যায় এবং তার কাছে এসে বলে, আরে শিল্পা, আজ মনে হচ্ছে তুমি আমাকে কষ্ট দিতে চাও না, তাই একাই হেঁটে হেঁটে চলে এলে। তোমার কষ্ট পাওয়ার সময় এসে গেছে জিজু, এবারে দিদি তোমাকে খুব ভালো করে বোঝাবে। তুমি কি কিছু বললে? না না জিজু, তেমন কিছু নয়। আমি বলতে চাইছি তুমি সারা দিন এত কাজ করো, আজ একটু বিশ্রামও করে নাও। আরে না না, একা যাওয়া ঠিক হবে না, চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। না জিজু, আমি মানত করেছি যে যতদিন না পাস করতে পারছি আমি ততদিন পর্যন্ত পায়ে হেঁটেই কলেজে যাব। ওকে বাই, আমার দেরি হয়ে যাচ্ছে। শিল্পা কি সব বলে গেল কিছুই বুঝতে পারলাম না। আরে থামো থামো শিল্পা। রবি এসব কথা ভাবতে ভাবতে পেছনের দিকে তাকায় এবং সে তাকানোর সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়, কারণ তার শাশুড়ি তার পেছনে দাঁড়িয়েছিল। এক কাজ করো না রবি, আমি তোমাকে একটা লিস্ট দিচ্ছি, এই বাজারগুলো এনে দাও। এরপর রবি তার শাশুড়ির কথা মতো জিনিসপত্র আনতে যাওয়ার জন্য পায়ে হেঁটে বাজারের দিকে যেতে থাকে। শাশুড়ি আরতি দেবীও তার পেছন পেছন যেতে থাকে। রবির শাশুড়ি তাকে অনুসরণ করতে করতে নিজের ছোট মেয়ের বলা কথাগুলো মনে করতে থাকে। মা, তুমি নিজের জামাইয়ের উপর অনেক বেশি বিশ্বাস করে ফেলেছো। এতটাও অন্ধবিশ্বাস করা একদম ঠিক নয়। কখনো শুনেছো জামাই শ্বশুর বাড়ির গোলাম হয়ে থাকে? আমার মনে হচ্ছে জিজু নিশ্চয় কোনো বিশেষ কারণে তোমার গোলাম হওয়ার নাটক করছে। একবার ভালো করে তার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করো। আরতি এসব কথা ভাবতে ভাবতে রবির পেছন পেছন যেতে থাকে। তখনই সে এমন কিছু দেখতে পায় যে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। হে ঈশ্বর, এ আমি কি দেখছি? অপরদিকে শিল্পা মহিমার বাড়ি পৌঁছানোর পর দেখে মহিমা অনেক পরিশ্রম করে বন্ধ দরজার তালা খোলার চেষ্টা করছে। দিদির এরকম অবস্থা দেখে শিল্পা তার কাছে যায়। দিদি, তুমি রিল্যাক্স হয়ে যাও, আমি আছি তো। এবার এই নাম্বার 1 ডিটেকটিভকেই তালা খোলার সুযোগ করে দাও। শিল্পা তার চুলের ক্লিপ তালায় ঢুকিয়ে তালা এক ঝটকাতেই খুলে ফেলে।
এরপর মহিমা এবং শিল্পা বাড়ির ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। অপরদিকে রবির শাশুড়ি আরতি দেবী লুকিয়ে দেখে রবি সিগারেট খেতে খেতে দোকানদারের সঙ্গে কথা বলছে। আরে এত দামি চাল দিচ্ছ কেন? তোমার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করছি না যে দামি দামি জিনিস দিয়ে দেবে। এগুলো থেকে সস্তাগুলো দেখাও। যদি এত দামি জিনিস নিই তাহলে আমার কাছে কিছু পড়ে থাকবে না। আমি বিনা পয়সায় কাজ করার মানুষ নয় যে এত খাটাখাটনির পরেও একটু লাভ রাখবো না। নিজের চোখের সামনে রবির এরকম রূপ দেখে আরতি দেবীর ভুল ভেঙে যায়। ইচ্ছে করছে এখনই রবিকে গিয়ে জোরে একটি থাপ্পড় মেরে দিই, কিন্তু এখানে বেশি কথা বলা ঠিক হবে না। এখন বরং আমি বাড়ি ফিরে যাই। আরতি এসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়, কিন্তু বাড়িতে আরেকটি সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছিল। অপরদিকে রবির সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়ে গেলে সে মনের আনন্দে বাড়ির দিকে আসতে থাকে। রবি হাসতে হাসতে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এমন কিছু দেখে যে সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। আরে জিজু, তোমার হাত থেকে ব্যাগগুলো পড়ে যাচ্ছে কেন? একটু ভালোভাবে নিজের খেয়াল রাখো, তোমাকে দেখে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। রবি দেখতে পায় মহিমার ঠিক পাশে একটি বুড়ি মহিলা দাঁড়িয়ে রয়েছে। মা, মাকে আমি নিয়ে এসেছি। মা, এই জল্লাদ মানুষটি তার নিজের মাকে কত মাস থেকে এক রুমে বন্দি করে রেখেছিল। সে আমাদের সকলকে বলেছিল যে তার মা আর বেঁচে নেই। রবি এ সমস্ত কথা শুনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রবিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আরতি হাতে লাঠি নিয়ে তার কাছে যায়। রবি, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু হবে না। আমি সব সত্যি জানতে পেরে গেছি। এখন শুধু তোমার মুখ থেকে এই কথাগুলো শুনতে চাই। হ্যাঁ রেখেছিলাম। আমি আমার মাকে বন্দি করে রেখেছিলাম, কিন্তু এসব কিছু আমি তার ভালোর জন্যই করেছিলাম। যখন এই পরিবারে আমার বিয়ে ঠিক হয়েছিল তখন আমি এবং মা দুজনে মিলে এই প্ল্যান বানিয়েছিলাম। আমরা জানতে পেরেছিলাম আপনি সম্পত্তির বিল এমন ভাবে বানিয়েছেন যার মাধ্যমে মহিমার সম্পত্তির অংশ মহিমার স্বামী পেতে পারে, কিন্তু যদি মহিমার কোনো সন্তান হয় তাহলে সমস্ত সম্পত্তি সন্তান পেয়ে যাবে। আচ্ছা, তার মানে এই কারণে তুমি আমাকে এত দূরে ঠেলে দিয়েছিলে। ছি রবি, ছি। নিজের সন্তানের ভাগের সম্পত্তি পাওয়ার জন্য তুমি এতটা নিচে নামতে পারবে এটা আমি কোনোদিনও আশা করিনি। হ্যাঁ চেয়েছিলাম, তাই তো আমি এবং মা মিলে প্ল্যান করেছিলাম যে আমি শ্বশুরবাড়ির গোলাম হয়ে শাশুড়ির সেবা করে দ্রুত সেই সম্পত্তি আমার নামে করে নেব। কারণ আমি তোমাদের মতো ধনী নই। ভেবেছিলাম এত ভালো করে সব কাজ করে দেওয়ার জন্য শাশুড়ি মা কখনো হয়তো আমাকে আদর করে একটা গাড়ি গিফট করে দেবে, কিন্তু না, এদের শুধু ফ্রির চাকর চাই। রাত জেগে জেগে আমি উকিলদের জিজ্ঞাসা করতাম যে কখন এসব সম্পত্তি আমার নামে হবে। এবার চুপ করো তুমি। ছেলে ছেলে করে আমি তোমাকে সত্যি যখন নিজের ছেলের মতো মনে করতে শুরু করেছিলাম তখনই তুমি আমার মন ভেঙে দিয়েছো। তোমার অবস্থা খারাপ এটা কি আমার চোখে পড়ে না? গাড়ি দিলে সেটা চালাতে কি করে? তেল ভরতে কোথা থেকে? প্রত্যেক দিনের পেট্রোলের টাকা কোথা থেকে আসতো? আপনাদের বাড়ির এত কাজ করি, তার বদলে তেল ভরার পয়সাও দিতে পারতেন না? তাছাড়া আমার শ্বশুর বাড়ি এত ধনী, তারপরেও কি তারা আমাকে একটু সাহায্য করতে পারবে না? আপনার কি কোনোদিন মনে হয়নি যে নিজের এই গরিব জামাইয়ের একটু সাহায্য করি? রবির কথা শুনে সকলে চুপ হয়ে যায়, কিন্তু সে তখনও বলতে থাকে। প্রতিদিন এখানে পরিশ্রম করার পর শাশুড়ি মা যখন আমাকে ছেলে বলে ডাকতো সেটা শুনে আমার পকেট ভরতো না। এত কাজ যদি আমি অন্য কারোর বাড়িতে করতাম তারা বিনিময়ে আমাকে ভালো টাকা মাইনে দিত, কিন্তু তোমরা শুধু আমাকে বিনা পয়সার চাকর হিসেবে রেখে দিয়েছিলে। তাছাড়া তোমরা সব সময় আমাকে শ্বশুরবাড়ির চাকর, ঘর জামাই এইসব বলে নানাভাবে অপমান করেছো। তোমার সব কথা মেনে নিলাম রবি, কিন্তু তুমি গুটকা খাও কেন? সেটা অনেক বাজে নেশা। আমার কাছে টাকা থাকে না, তাই আমি ভালো ভালো জিনিস খেতে পারি না। বাধ্য হয়ে আমাকে এরকম সস্তা জিনিসের নেশা করতে হয়। এই বাড়ির চাকরের কাজ করে এর থেকে বেশি আশা করা যায় না। চুপ কর রবি, তোকে আর কিছু বলতে হবে না। আরতি দিদি, আপনি আমাকে আর আমার ছেলেকে ক্ষমা করে দিন। এতদিন পর্যন্ত আমরা আপনাদেরকে ঠকিয়েছি, তবে কথা দিচ্ছি আজকের পর থেকে রবি আর কোনোদিনও এখানে আসবে না। চল রবি, এবার আমরা চলে যাই। আমাদের আর টাকা পয়সা কিছুই চাই না। এরপর রবি এবং তার মা সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় আরতি দেবী তাদেরকে আটকায়। এতদিন পর্যন্ত যখন আমাদের বাড়ির সব কাজে সাহায্য করেছো, তাই ভবিষ্যতে তোমাকেই এটা করতে হবে। আমি আপনার কথা বুঝতে পারলাম না। আমি বলতে চাইছি আজ থেকে তুমি আর তোমার মা আমাদের বাড়িতেই থাকবে। আমরা সকলে মিলেমিশে একসঙ্গে থাকবো। সত্যি
আমি অনেক ভুল করেছি যে আমাদের এত টাকা পয়সা থাকার পরেও তোমাকে আর মহিমাকে দরিদ্রতার মধ্যে রেখে দিয়েছিলাম। না মা, এতদিন পর্যন্ত আমি অনেক অপমান সহ্য করেছি, ঘর জামাই থেকে আর অপমান সহ্য করতে পারবো না। রবি একদম ঠিক বলছে, আমিও চাই না আমার স্বামী ঘর জামাই হয়ে থাকুক। ঠিক আছে রবি, তোমাকে ঘর জামাই থাকতে হবে না, তবে আজই মহিমার ভাগের সম্পত্তি আমি তাকে দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি নিজের বউয়ের গোলাম হয়ে থাকবে। শাশুড়ির মুখে এই কথা শুনে রবি অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে রবির আর কোনো অভাব থাকতো না এবং সে খুশি খুশি তার বউ এবং মায়ের সঙ্গে থাকতে শুরু করে। অপরদিকে শিল্পাও যখন ইচ্ছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানে শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।